আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদা জারিন রানা। নির্বাচন বিলম্বিত হলে লাভবান হবে পতিত স্বৈরাচার, তাই নতুন নতুন পদ্ধতির কথা না বলে জনগণের উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজএডএম জাহিদ হোসেন। যারা বিভিন্ন দাবি তুলে নির্বাচন পেছাতে চায় তারা স্বৈরাচারের পক্ষে কাজ করছে কিনা এমন প্রশ্নও তুলেছেন তিনি। ডাক্তার জাহিদ বলেন, স্বৈরাচারের সময়ে যারা সুবিধা নিয়েছে তারাই এখন বিএনপিকে নিয়ে নানা কথা বলছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মানবাধিকার সংস্থা আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গায়ের জোরে কোনো কিছু করলে মানুষ মনে করবে উগ্রপন্থার পথ অবলম্বন করা হচ্ছে মন্তব্য করেন তিনি। আজকে বুঝে না বুঝে বিভিন্ন দাবি তুলে আজকে নির্বাচনকে পিছিয়ে দিতে চান, তারা কি স্বৈরাচারের পক্ষে কাজ করছেন কিনা সেইটি কি বিবেচনা করেছেন? যদি আজকে কোনো কারণে এই দেশের নির্বাচন হবে কি হবে না এটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা জমে, তাহলে লাভবান হবে পলায়নকৃত স্বৈরাচার। সেটির জন্য কি আপনারা 2024-এর 36শে জুলাই করেছিলেন? ডাকসু নির্বাচনে 462 জনকে বৈধ প্রার্থী ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে ভিপি পদে 48, জিএস পদে 19 এবং এজিএস পদে 28 জন বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত না হওয়া 47 জনের মধ্যে এ পর্যন্ত 15 জন আপিল করেছেন। আপিলের সুযোগ থাকছে আগামী 23 আগস্ট পর্যন্ত। 26 আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রচারে নামবেন প্রার্থীরা। জুমার নামাজের পর শহীদুল্লাহ হলে ছাত্রদলের ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন। ফজলুল হক মুসলিম হলে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থীরা। ক্যান্ডিডেট তাদের মনোনয়ন ফর্মে কিছুটা ত্রুটি বিচ্যুতির কারণে তাদেরটা স্থগিত রাখা হয়েছে। তারা আবেদন করলে আমরা 24 তারিখে আমাদের যে কমিটি আছে, কমিটি সেটা সিদ্ধান্ত নিয়ে সেগুলো ছেড়ে দিবে। নির্বাচনী যে আচরণবিধি তারা এটা মেনে চলবে আমরা আশা করি। আমরা কালকে রাত্রের নোটিশের পরে আমরা দেখেছি যে হ্যাঁ, মোটামুটি আমাদের ছাত্রছাত্রীরা এই বিষয়ে কনসার্ন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, ডাকসু নির্বাচন ঘিরে তো ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করছে, তো প্রার্থীরা আসলে এই মুহূর্তে কি বলছেন জানাবেন? আছি শহীদুল্লাহ হলের মসজিদের সামনে। এখানে ছাত্র দলের যে ভিপি প্রার্থী আব্দুর রহমান কিন্তু এখানে নামাজ পড়ছেন। এর পরবর্তীতে কিন্তু যেই ভোটার রয়েছে তাদের সঙ্গে কুশল বিনিময় করবেন। এটা কিন্তু যে পূর্ণাঙ্গ যে প্রচার প্রচারণা তার কিন্তু অংশ নয়। তারা এখানে তাদের কাছে নামাজ শেষে কুশল বিনিময় শেষে তারা এখানে যাবেন এবং এছাড়াও কিন্তু বেশ কয়েকটি যে আছে তাদের মধ্যে কিন্তু কথা চলছে, যেমন এখানে যারা আছে ক্যান্ডিডেট পরবর্তীতে আরও কয়েকটি দলের এখানে রয়েছে, তারা আসলে কুশল বিনিময় করবেন। কোনো প্রচারণা নেই এবং 26 তারিখের আগে কোনো প্রচারণা করা যাবে না। এবং এর আগে 47 জন প্রার্থী যে পূর্ণাঙ্গ নামের তালিকা তা কিন্তু প্রকাশ করা হয়নি তাদের নামের সহ বেশ কয়েকটি ভুল কারণে। এবং 24 তারিখে তাদের পূর্ণাঙ্গ যে তাদের যদি বৈধতা থাকে বা সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু তারা সেখানে তালিকায় অংশভুক্ত করবেন। এবং এছাড়া যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা বলছেন যে রাজনৈতিক দল কোনো ধরনের যদি রাজনৈতিক দলের দ্বারা ক্যাম্পাস নিয়ন্ত্রিত না হয়, সব শিক্ষার্থীদের যে ম্যান্ডেট নিয়ে যারা আসবে তারা আসলে শিক্ষার্থীদের কাজ করবে এবং তাদের নিয়েই কথা বলবে বলে জানান তারা। এছাড়াও ডাকসু থেকে নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। অস্থির নিত্যপণ্যের বাজার, বেশিরভাগ সবজির দাম আকাশ ছোঁয়া। দাম বেড়ে ডিমের ডজন এখন 150 টাকা, মসুর ডাল কেজিতে বেড়েছে 30 টাকা, বেড়েছে আটার দামও, কমেনি চালের দরও। বিক্রেতাদের অজুহাত বৃষ্টি ও পণ্যের সরবরাহ কম থাকা। ভোক্তারা বলছেন নজরদারির অভাবেই নিয়ন্ত্রণহীন বাজার। আরও জানাচ্ছেন আলওয়ান খান। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টিতে প্রকৃতির উত্তাপ কমলেও কমেনি বাজারের নিত্যপণ্যের দাম। বেড়েছে সবজি থেকে শুরু করে ডিম, পেঁয়াজ, আটার দাম। হঠাৎ করেই বেড়ে গেছে প্রায় সব ধরনের ডালের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 30 টাকা। 1 কেজি মসুর ডাল কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে এখন 160 টাকা। ব্যাট বাড়াইছে ডালের প্রতি,
1 কেজিতে 6 টাকা বাড়াইলে আর ওইখান থেকে 6 টাকা বাড়াইলে 12 টাকা বাড়তে পারে। তো এখানে 1 কেজিতে 30 টাকা কেমনে? অনেকে কিনতেছে না, কবে এত দাম চান, বিশ্বাস হইতেছে না যে এত দাম কেমনে বাড়ে, 1 কেজিতে 30 টাকা। আসলে যে আটা নাই, আপনি যান সব ইন্ডাস্ট্রিতে যান, সবার কাছে দেখবেন যে আটা ভরা আছে, তাদের গোডাউনে আটা ভরা আছে, দিচ্ছে না, মার্কেটে দাম বাড়াচ্ছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি 180 টাকা করে, যা ছিল 160। 80 টাকার নিচে নামছেই না কোনো সবজির দাম। মাছও পাওয়া যাচ্ছে না 200-র নিচে। আমদানি কম, এই কারণে করলা উস্তার দামটা একটু বেশি। বৃষ্টির কারণে প্রচুর মাল নষ্ট হয়ে গেছে। পর্যাপ্ত মাল আপনার আনসিজনে দ্বারা ওইটা পলিস্টার রাখতে হয়, এই জন্য দাম বেশি। বৃষ্টির কারণে দাম বৃদ্ধির অভিযোগ থাকলেও কোনো একটি চক্র নিয়ন্ত্রণ করছে নিত্যপণ্যের দাম, বলছেন ক্রেতারা। ডিমের দাম, মুরগি এবং গরু গোস, এগুলা সমস্ত দাম আর কি সিন্ডিকেটের কারণে আমার বাড়তেছে। দাম বৃদ্ধির পেছনে কোনো কৃত্রিমতা থাকতেও পারে। ঊর্ধ্বগতির বাজারে নেই কোনো স্বস্তির খবর। ঊর্ধ্বগতিতেই বিক্রি হচ্ছে বিভিন্ন জিনিসপত্রের দাম। বিক্রেতাদের অভিযোগ, বৃষ্টির কারণেই দাম বাড়ছে বিভিন্ন সবজি এবং অন্যান্য পণ্যের। তবে ক্রেতাদের অভিযোগ, হয়তো কোনো একটা সিন্ডিকেট কাজ করছে। সঠিক নিয়ন্ত্রণই পারে এই ঊর্ধ্বগতির বাজার নিয়ন্ত্রণে আনতে। আলোয়ান খান, RTV, ঢাকা। 4 মাস বন্ধ থাকার পর দেশের সবচেয়ে বড় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হচ্ছে। বৃহস্পতিবার রাতে 315 মেট্রিক টন চাল নিয়ে 9টি ট্রাক বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। বন্দরের ডেপুটি ডিরেক্টর মামুন কবির তরফদার জানান, সর্বশেষে বন্দর দিয়ে চলতি বছরের 15 এপ্রিল চাল আমদানি হয়। আমদানিকারকেরা জানান, দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে মোটা চাল আমদানির উদ্যোগ নিয়েছে। চাল আমদানিতে দেশের বাজারে চালের দাম কমে আসবে আশা তাদের। আন্তর্জাতিক আইন সহ সীমান্ত নীতির তোয়াক্কা না করে রোহিঙ্গা সহ প্রায় 20,000 মানুষকে বাংলাদেশে জোর করে পাঠিয়েছে ভারত। প্রতিবেশী দেশের এমন অব্যাহত আচরণের মধ্যেই হতে যাচ্ছে সীমান্ত সম্মেলন। বিজিবির সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদুর রহমান মনে করেন, এটি ভারতের ডিপ্লোমেসি দৈন্যতা, কারণ তারা চাইলেই বৈধ উপায়ে এ কাজটি করতে পারে। বিষয়টি সীমান্ত সম্মেলনে গুরুত্ব দিয়ে তোলা উচিত। দেখুন এয়ার বাদলের 3 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব। এবছরের 14 জুন পুশিন বা জোর করে ভারত বাংলাদেশে বেশি সংখ্যক মানুষ পাঠায়। দিন রাত মিলিয়ে ঠাকুরগাঁও, লালমনিরহাট ও পঞ্চগড় সীমান্ত দিয়ে নারী, পুরুষ, শিশুসহ 44 জনকে পুশিন করেছে। একই বছরের 16 জুলাই দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত পুশিন করেছে 55 জনকে। এখন এই সংখ্যা প্রায় 20,000। এরা গত 2-3 বছর থেকে শুরু করে অতীতে 20-25 বছর আগে বিভিন্ন সময় নানান কাজে ভারতে গিয়েছিল। তবে তাদের মধ্যে তাদের সন্তানাদিও আছে, তারা ভারতের আধার কার্ড বা অন্যান্য ডকুমেন্টস পেয়েছিল, বাট পুলিশ বা বিএসএফ তাদের এগুলো রেখে দিয়ে তারপরে পুশিন করেছে। অধিকাংশ ক্ষেত্রে ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, গুজরাট, মহারাষ্ট্র সহ বিভিন্ন এলাকা থেকে তাদের পুশিন করেছে ভারত। এসব বিষয়ে বিজিবির সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদুর রহমান মনে করেন, প্রতিবেশী হিসেবে এটি ভারতের বৈরী আচরণ। সীমান্ত সম্মেলনে বিষয়টি সমাধানে আলোচনা চালিয়ে যাওয়া জরুরি। আমাদের তাদের পরিচয়টাকে ভেরিফিকেশন করতে হবে, করে আমরা নিশ্চিত করবো যে হ্যাঁ সে আমাদের দেশের লোক, তারপরে বর্ডারে এসে তাদেরকে আমরা টেক ওভার করবো। এটাই বলো, মানে যে পদ্ধতি আছে, স্বীকৃত পদ্ধতি, এর পদ্ধতি যখন আপনি ভঙ্গ করছেন, সেটা তো আন্তর্জাতিক আইনের একটা লঙ্ঘন হচ্ছে, মানবতা বিরোধী, এটা আইন বিরোধী কাজ। এটা বেসিক্যালি তাদের, আমি বলবো যে ডিপ্লোম্যাসির দৈন্যতা। পুশিন সহ সীমান্ত অপরাধ বন্ধে প্রতিবেশী হিসেবে ভারতকে মানবিক হওয়া প্রয়োজন বলেও মনে করেন অনেকে। AR বাদল, RTV, ঢাকা। জনরোষে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সবার আগে ভারত থেকে ফেরত পাঠানো উচিত। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে সংসদ সদস্য ও অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিনের নেতা আসাদুদ্দিন ওয়াইসি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সীমান্তবর্তী রাজ্যগুলোতে অনুপ্রবেশের অভিযোগে বাংলাভাষীদের আটক ও ফেরত পাঠানোর বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়। এ সময় তিনি বলেন, দেশকে সত্যি অনুপ্রবেশকারী মুক্ত করতে চাইলে শেখ হাসিনাকে দিয়ে শুরু করা উচিত ছিল। তিনি দিল্লিতে বসে বিভিন্ন বক্তব্য দিয়ে ভারতে সমস্যা তৈরি করছেন বলে অভিযোগ ওয়াইসির। ছাত্র জনতার অভ্যুত্থানকে সম্মান জানিয়ে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান এই মুসলিম নেতা।
শনিবার 3 দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এছাড়া রোববার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে বসবেন ইসহাক দার। এতে 5 থেকে 6টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। 2024 সালের আগস্ট পরবর্তী বাংলাদেশের নতুন রাজনৈতিক পরিস্থিতিতে পাকিস্তানের মন্ত্রিসভার তৃতীয় সদস্য হিসেবে ঢাকা সফরে আসছেন ইসহাক দার। চলতি বছরের এপ্রিলে ঢাকায় আসার কথা থাকলেও কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে সংঘাতের জেরে সফরটি শেষ মুহূর্তে স্থগিত করেন তিনি। মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজ। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে টম অ্যান্ড্রুজ বলেন, আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুটিকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘের সম্মেলন দীর্ঘায়িত সংকটের একটি সুস্পষ্ট সমাধানের পথ তৈরি করবে আশাবাদ ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, আশ্রিত রোহিঙ্গাদের জন্য সাম্প্রতিক আর্থিক সহায়তা হ্রাসের ফলে স্বাস্থ্য ও শিক্ষাসহ প্রয়োজনীয় সেবায় বড় ধরনের প্রভাব পড়ছে। রোহিঙ্গা ইস্যুতে আগামী 25 আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিতব্য স্টেক হোল্ডার সংলাপে অংশ নিতে বাংলাদেশ সফর করছেন অ্যান্ড্রুজ। ওই সংলাপের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। খুলনা জেলখানা ঘাটে ট্রলার ও ফেরির মুখোমুখি সংঘর্ষে নারী শিশু সহ নিখোঁজ 6 যাত্রীর মধ্যে 5 জনের খোঁজ পাওয়া গেলেও এখনও নিখোঁজ একজন। তিনি জেলার রূপসা উপজেলার সাহাপাড়া গ্রামের বাসিন্দা আকাশ। গেল রাত 11:15টার দিকে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে সেনের বাজার থেকে আসা ফেরির সঙ্গে মাঝ নদীতে যাত্রীবাহী ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ট্রলারে থাকা 10 জন যাত্রী পানিতে পড়ে যায়। রাতেই 9 জনকে পাওয়া গেলেও নিখোঁজ ব্যক্তির উদ্ধারের জন্য কাজ করছে ডুবুরি ও নৌপুলিশ। কলম্বিয়ায় পুলিশের একটি হেলিকপ্টারে ড্রোন হামলা এবং একই দিনে একটি সামরিক বিমান ঘাঁটির কাছে শক্তিশালী বিস্ফোরণে অন্তত 14 জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে আরও অর্ধশতাধিক। ঘটনাগুলোকে সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করেছে দেশটির কর্তৃপক্ষ। দুই দুর্ঘটনার মধ্যে সম্পর্ক রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে তারা। দেশটির অ্যান্টিওকিয়া প্রদেশে মাদকদ্রব্য ধ্বংসে অভিযানের সময় ড্রোন হামলায় এটি বিধ্বস্ত হয় জাতীয় পুলিশের এই হেলিকপ্টারটি। এতে 8 জন নিহত হয়েছে। অন্যদিকে মার্কো ফিদেল সুয়ারেজ সামরিক বিমান ঘাঁটির কাছাকাছি একটি শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন 6 জন। যুক্তরাষ্ট্রের ভিসাধারী 5.5 কোটি বিদেশির রেকর্ড খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। দেশটির পররাষ্ট্র দপ্তর জানায়, ভিসাধারীদের অতিরিক্ত সময়, অবস্থান, অপরাধে জড়ানো, সন্ত্রাসী কর্মকাণ্ড সহ জননিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এ পদক্ষেপের আওতায় বৈধ মার্কিন ভিসা থাকলেও যুক্তরাষ্ট্র থেকে যে কাউকে বের করে দিতে পারে তারা। এছাড়া বাণিজ্যিক ট্রাক চালকদের ভিসাও তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করেছে দেশটি। একই দিন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও এ ঘোষণা দেন। বিদেশি ট্রাক চালকরা স্থানীয়দের জীবিকা ক্ষতিগ্রস্ত করছে বলে অভিযোগ করেন তিনি। সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 3টায়। 20 আগস্ট প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে 3-1 গোলে জয়ের পর বেশ ফুরফুরে মেজাজে লাল সবুজের মেয়েরা। দ্বিতীয় ম্যাচের আগে মাঠের অনুশীলন করেনি মাহবুবুর রহমান লিটুর দল। টিম হোটেলে রিকভারি সেশনের পাশাপাশি প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে ভিডিও অ্যানালাইসিস করেছে লিটুর শিষ্যরা। দ্বিতীয় ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার লক্ষ্য বাংলাদেশের। এদিকে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে 7-0 গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছিল ভারত। এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব 23 বাছাইয়ের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাহরাইনের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ দল। খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 9টায়। প্রথম ম্যাচে স্বাগতিক বাহরাইনের বিপক্ষে 1-0 গোলে হারে সাইফুল বাড়ি টিটুর শিষ্যরা। সেই ম্যাচের ভুল শুধরে শেষ প্রস্তুতি ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় জায়ান নোভারা। বাহরাইনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে দেশে ফিরে আগামী 29 আগস্ট এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে ভিয়েতনামের উদ্দেশ্যে উড়বে বাংলাদেশ দল।
কোচও খুশি আমাদের আজকে ট্রেনিং সেশনের পর। ইনশাআল্লাহ সামনের ম্যাচগুলোতে আমরা আরো ভালো করব। এএফসিতে আমাদের যেই মানের টিমের সাথে খেলা, তো এই মানের টিমের সাথে আমরা এখানে খেলতে পারতেছি, তো এটা আমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি আমি মনে করি। এটা এখানের ভুলভ্রান্তিগুলো আমরা রাইট করে এটা এএফসির টুর্নামেন্টে কাজে লাগবে আমার মনে হয়। নানা সীমাবদ্ধতার পরও নতুন ফুটবল মৌসুমে শিরোপা জয়ের লক্ষ্য ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের। গেল মৌসুমের প্রায় সব লোকাল ফুটবলারকে ধরে রেখে 4 বিদেশিতে ভরসা সাদা কালোদের। তবে 22 বছর পর লিগ শিরোপা ও প্রথমবারের মতো পেশাদার লিগের ট্রফি জেতা দলটি ক্লাব লাইসেন্সিং না করায় এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে না পারায় হতাশা ক্লাবের কোচ আলফাজ আহমেদের কণ্ঠে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। পল্টনের আউটারের এই রুগ্ন মাঠেই চলছে লিগ চ্যাম্পিয়নদের নতুন মৌসুমের অনুশীলন। মাঠ জটিলতায় আপাতত এই অনুপযুক্ত জায়গায় চলছে 2 সেশনে প্র্যাকটিস। 4 বিদেশি ও 3 নতুন লোকাল রিক্রুটের সাথে পুরনো প্রায় সব ফুটবলার আছেন সাদা কালোর ডেরায়। চ্যালেঞ্জ কাপের ট্রফি জয়ের লক্ষ্য নিয়েই নতুন মৌসুম শুরু করতে চায় সাদা কালোদের কোচ। আমরা এবারে চ্যালেঞ্জ কাপটা 12 তারিখে হবে সেপ্টেম্বরের। ন্যাশনাল টিমের কার্যক্রমের কারণে আমাদের সব প্লেয়াররা চলে গেছে, আর বিদেশি প্লেয়ারও আস্তে আস্তে 23 তারিখে আসবে। তো সব মিলে আমরা আসলে এই চ্যালেঞ্জ কাপের সব প্লেয়ার পাচ্ছি না, মাত্র 2 দিন ট্রেনিং সেশন পাবো সব প্লেয়ারের। পরীক্ষিত সুলেমান দিয়াবাতের জায়গা পূরণ করেছে ক্লাবটি। 4 বিদেশিতে ভরসা তাদের। তবে জাতীয় দলের ক্যাম্পে থাকা 11 ফুটবলারকে কন্ডিশনিং ক্যাম্পে না পাওয়ায় প্রি সিজনে হচ্ছে কিছু সমস্যা। বোয়েটেংকে নিয়েছি গত বছর হাইস্ট স্কোরার সুলেমানের জায়গায়। মুজাফফরов আছে আমাদের পুরনো প্লেয়ার, এবং মরিসন একজন স্ট্রাইকিং জোনের প্লেয়ার আনছে, আর একটা ডিফেন্ডার কে রহমত মিয়াকে নিয়েছি, এবং রাফায়েল টুডু অ্যান্ড সুমন রেজা আমাদের 3 জন লোকাল প্লেয়ার হিসেবে, আর বাকি আমাদের গতবারের ম্যাক্সিমাম প্লেয়ার আমাদের আছে। দীর্ঘ 22 বছর পর ট্রফি জয়ের স্বাদ পেলেও লাইসেন্সিং না করায় এএফসি চ্যালেঞ্জ লিগে না খেলতে পারার আক্ষেপ কোচের কণ্ঠে। এটা আসলে আমাদের ব্যর্থতাই মনে করি যে আমরা এফসি চ্যালেঞ্জ খেলতে পারি নাই। দর্শকদের চাহিদা যে মোহামেডান এফসি চ্যালেঞ্জ কাপ খেলুক, বাট বিগত দিনে মোহামেডান অনেক এইসব টুর্নামেন্ট খেলেছে, এখন পরিস্থিতির কারণে হচ্ছে না। বাট ভবিষ্যতে এইটা নিয়ে অফিসিয়ালরা খুব অডিট, তারা কিভাবে এটা করতে পারে আগামী বছর চেষ্টা করবে, আমাকে কথা দিয়েছে তারা। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। আজ থেকে শুরু হচ্ছে 3 দিন ব্যাপী 17তম জাতীয় সামার অ্যাথলেটিক্স। শুক্রবার বিকেলে আসরের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এবারের আসরে এখন পর্যন্ত 35টি সংস্থার 402 জন অ্যাথলেট রেজিস্ট্রেশন করেছে। 3 দিন ব্যাপী এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা 2টি গ্রুপে 40টি ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা পরিচালনার জন্য দেশীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় 120 জন টেকনিক্যাল অফিসিয়াল অংশগ্রহণ করবেন। এবারের আসরের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের বিস্তারিত জানায় অ্যাথলেটিক্স ফেডারেশন। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।